কি বলছে, কল্যাণী লিমিটেড হ্যাজ আ ব্রাঞ্চ অ্যাট দিল্লি। কল্যাণী লিমিটেড ব্রাঞ্চ কোথায়? দিল্লিতে। গুডস আর ইনভয়েস টু দ্য ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস 25%, মানে যখন গুডস যখন পাঠাচ্ছে কস্টের চেয়ে 25% বেশি দামে পাঠাচ্ছে। ব্রাঞ্চ রেমিটস অল ক্যাশ রিসিভ টু দ্য হেড অফিস। ব্রাঞ্চ সমস্ত মানে ব্রাঞ্চ রেমিট করছে, রেমিট মানে জানিস তো, ব্রাঞ্চ পাঠিয়ে দিয়েছে, রেমিট মানে পাঠিয়ে দিয়েছে কাকে? হেড অফিসে। মানে ব্রাঞ্চ যত টাকা ক্যাশ রিসিভ করে সব টাকা পাঠিয়ে দিয়েছে কাকে? হেড অফিসকে। অ্যান্ড অল এক্সপেন্স, সমস্ত খরচা আর পেড বাই দ্য হেড অফিস, সমস্ত খরচা কে করেছে? হেড অফিস করেছে। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ড ডেট ডিসেম্বর 31, 2020 দিল্লি ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলেছে। ঠিক আছে তো? অঙ্কটা একদম ইজি, একদম নিচের দিকে, একদম লাস্টের দিকে 40 নম্বর। তো দেখ এখানে কি কি বলেছে একটু শুনে নে, শুনে নে। তো অঙ্কটা পারবি তো করতে? দেখ কোশ্চেনটা নিশ্চয়ই দেখে নিয়েছিস, কিছু নেই তো অঙ্কটার মধ্যে? বল, পারবি তো করতে? নিয়ে নিয়ে কর, চ নিয়ে নিয়ে কর, পারবি যখন নিয়ে নিয়ে কর। প্রথমে লিখতে হয় কি, বল কি লিখতে হয়? ডেবিট দিকে টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস, লেখ টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস। কি কি লিখবো প্রথমে? স্টক। তো বল, স্টক 64,000 টাকা ছিল, এটা কষ্টে দিয়েছিল। এই অঙ্কটা করানো অঙ্ক, বুঝিস তো, একদম সেম টু সেম অঙ্ক করানো অঙ্ক। ঠিক আছে, স্টকটা যে অ্যামাউন্টটা দিয়ে কষ্টে দিয়েছি 64,000 টাকা, বল দেখি, আমি জিজ্ঞাসা করি তোদেরকে, বল ইনভয়েসে নিয়ে গেলে কত টাকা হবে? কেননা যখন গুডস পাঠিয়েছিল ফার্স্ট লাইনে বলেছিল হেড অফিস যখন ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছিল কস্টের উপর 25% হয়েছিল। ও বলেছে 80,000 টাকা, ঠিক বলে দিয়েছে, দেখ 80,000 টাকা হবে, একদম ঠিক বলেছে 80,000 টাকা, কস্টের উপর 25% বলেছে। দেখ না, করেছিলাম তো। এখানে লিখবো ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ। ঠিক আছে তো? কিসে করবো? আইপি তে করবো। বের করা হলো কস্ট পি মানে সিপি প্লাস লোড। কস্ট ছিল 64,000 টাকা, আর লোড কত হবে? 25% অফ 64,000। তাহলে কত হলো? 64,000, আর এটা কত? 16,000। 64 আর 16 কত হলো? 80,000। বুঝেছিস? তাহলে ওপেনিং স্টক কত বেরিয়ে গেল? 80,000। ইনারে লিখবো। নেক্সট কি বলেছে? ক্লোজিং স্টক কত? 80,000 বলেছে, কত? 1,00,000 টাকা, বুঝতে পারছিস তো? লিখবো বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস। ঠিক আছে, লিখেছে বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস। তাহলে কত হবে? সেম ভাবে করবি, লিখবি স্টক। হ্যালো, বাস।
না 41 17 was not just 17 but more না ছেলে চলুন শ্যালো and it does তাহলে কি বেরোলো এখানে? ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস, তাই তো? স্টক লিখবো কত? 1,00,000 টাকা। এগুলো রাফ করে করে দেখাতে হবে। ক্লোজিং স্টক এট ব্রাঞ্চ, তাহলে ক্লোজিং স্টক কস্ট প্রাইসে কত বলেছিল? 80,000 টাকা। আর লোড বলেছিল 80,000-এর 25%। আশি হাজার আর এটা 20,000, তাহলে হলো 1,00,000 টাকা। ঠিক আছে, এবার বলেছিল গুডস ইনভয়েস টু দ্য ব্রাঞ্চ। এই অঙ্কটা কালকে করালাম, আরেকটা আছে, এই অঙ্কটাই করেছি পুরো, মানে বুঝতে পারি তো? অন্য একটা অঙ্ক করেছিলেন তো, সেম অঙ্ক। গুডস ইনভয়েস টু দ্য ব্রাঞ্চ কত? 2,00,000 টাকা। তাহলে ডেবিটে লিখবো কি? এক লাইন ছেড়ে লেখ, টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কত টাকা বলেছে? 2,00,000 টাকা। নেক্সট কি বলেছে? ব্রাঞ্চ ডেটার্স, ডেটার্স এর ওপেনিং ছিল 40, তাহলে এখানে লিখ ডেটার্স 40,000। তারপর কি ছিল? ডেটার্স এর ক্লোজিং ছিল 52,000, এখানে লিখ ডেটার্স 52,000। দেখি এটা জেনারেলের অঙ্ক, দেখি কত সোজা লাগছে না অঙ্কটা দেখে? কিছুই নেই অঙ্কটার মধ্যে। নেক্সট কি বলেছে? ক্রেডিট সেলস বলে দিয়েছে, আবার ক্যাশ সেলসও বলে দিয়েছে। জানিস তো ক্যাশ সেল কোথায় আসে? এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট থেকে লিখবো কি? বাই রেমিটেন্স অ্যাকাউন্ট, বাই রেমিটেন্স অ্যাকাউন্ট বলে লিখবো ক্যাশ সেলস। এই ক্যাশ সেল কত বলেছে বল? 1,00,000 1,20,000। ও ক্যাশ সেল 50,000 টাকা বলেছিল, ক্যাশ সেল 50,000 টাকা বলেছে। আর কি লিখতে হয়? কালেকশন। তো কালেকশন বলেছে কোশ্চেনে, দেখ তো কালেকশন বলেছে। তাহলে বের করতে হবে কি করে? ডেটার্স অ্যাকাউন্ট খুলে বের করতে হবে, খোল। ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট লেখ, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ডেটার্স অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। কি লিখবো? টু ব্যালেন্স বিটি, টু ব্যালেন্স বিটি। বল ডেটার্স এর ওপেনিং কত ছিল? 40,000।
আর ক্লোজিং ছিল 52,000, লাইক বাই ব্যালেন্স সিটি 52,000। নেক্সট কি বলেছিল? ক্রেডিট সেল বলেছিল কত? 1,20,000। ডেবিট দিকে লেখ টু ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস 1,20,000 বলেছিল। ঠিক আছে, আর কি বলেছিল? ডিসকাউন্ট অ্যালাউড কত? 4,800। ক্রেডিট দিকে লিখতে হবে, ডেটার্সের ক্রেডিটে বাই ডিসকাউন্ট অ্যালাউড। $4,800। তারপর কি বলেছিল বল? ব্যাড ডেট, দেখ নিচের দিকে দেখ, ব্যাড ডেট লেখা 3,200, লেখ ক্রেডিট দিকে লেখ বাই ব্যাড ডেট 3,200। ঠিক আছে। সেলস রিটার্ন বলেছিল? না, রিটার্ন বলেন, ওটা তো বলেছিল গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, বলেন। তাহলে ডেবিট দিকে বেশি 1,60,000। 1,60,000 থেকে বাদ দিয়ে এগুলো, 1,60,000 থেকে বাদ দিয়ে কত বলছে? 1,00,000। যেটা বেরোলো তাকে বলে কালেকশন, লেখ বাই কালেকশন। কত টাকা? 1,00,000 টাকা। কালেকশন কোথায়? নিশ্চয়ই বুঝে গেছিস কোথায় বসবে, লেখ 1,00,000 টাকা। তাহলে বাইরে বসবে 1,50,000 টাকা। ক্লিয়ার? আর কিছু আছে আইটেম? ব্রাঞ্চ এক্সপেন্সেস বলেছে কত? 16,000 টাকা। ঠিক আছে, তাহলে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 16,000 টাকা। ঠিক আছে, তো সব কমপ্লিট হয়ে গেছে এবার। হ্যাঁ, আচ্ছা, গুডস রিটার্ন বাই দ্য ব্রাঞ্চ কে থেকে লেখ বাই গুডস রিটার্ন কত টাকা? এবার লোড গুলো করে দে, অঙ্ক শেষ। লোড কত বলেছিল? কষ্টের উপর 25%, মানে 1/4। কষ্টের উপর 1/4 হলে ইনভয়েসের উপর 1/5 হয়। জাস্ট এগুলো লোড গুলো করে দে, অঙ্ক শেষ, মিলিয়ে দে। বাই ওপেনিং স্টক রিজার্ভ লেখ কত টাকা? 80,000-এর 1/5 করলে কত হয়? 16,000 টাকা। ঠিক আছে, তারপর লিখবি কি? বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। লোড করবো, কত ছিল? 2,00,000 টাকা ছিল, তার 1/5, তাই তো? কত হবে? 40,000 টাকা। এবার ক্রেডিট দিকে কি কি ছিল? গুডস রিটার্ন ছিল, তাহলে লোড ডেবিটে হবে, লেখ টু গুডস রিটার্ন। পাঁচ হাজার ছিল, তার 1/5 করলে কত হবে? 1,000 টাকা। লাস্ট ক্লোজিং স্টক ছিল, তাহলে লোড কর টু ক্লোজিং স্টক রিজার্ভ। কত টাকা ছিল? 1,00,000 ছিল, তার 1/5 করলে কত হবে? 20,000। ঠিক আছে, 1,00,000 আর 52 যোগ করে কত হচ্ছে? এটা 1,52,000। ঠিক আছে, আর এখানে 80,000 40,000 যোগ করে 1,20,000। শেষ। ক্রেডিট দিক যোগ করে বল কত বেরোচ্ছে? ক্রেডিট দিক যোগ করে বল কত বেরোচ্ছে? ক্রেডিট দিক ব্রাঞ্চ অ্যাকাউন্টে ক্রেডিট দিক যোগ করে বল কত বেরোচ্ছে? 63,000। এই তো 3,63,000 বেরিয়েছে, দেখিস তো যোগ করে। 3,63,000 বেরিয়েছে, যোগ করে দেখ কত বেরোচ্ছে। সুমন তুইও দেখ, যোগ করে দেখ কত বেরোচ্ছে। ক্রেডিট থেকে 3,63,000 বেরোচ্ছে কিনা। এবার ডেবিট দিকগুলো বাড়তে বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে। কত? তাহলে একটু জেনারেল পিএল 6,000। তুই একটা মেশিন কিনেছিস, এখানে ক্যাশ প্রাইস বলে দিয়েছে, ঠিক আছে, এবং ডাউন করেছিস 32,000 টাকা, এবং বাকি টাকাটা 3টে ইনস্টলমেন্টে 32,000 টাকা করে 3টে ইনস্টলমেন্ট দিয়েছিস। কিন্তু আগের অঙ্কটা যেখানে বলেছিল টুগেদার উইথ ইন্টারেস্ট, সেখানে কিন্তু টুগেদার উইথ ইন্টারেস্ট বলে, দেখ বলেছে
নর্মাল বলেছে। যদি এরা টুগেদার উইথ ইন্টারেস্ট হতো তাহলে কি হতো, এই যে 32,000 টাকা তখন হয়ে যেত প্রিন্সিপাল, ওর সাথে আমি ইন্টারেস্ট যোগ। বুঝতে পারলি না এখন কি বললাম? না বুঝতে পারলে বলবি তো, এগুলো বলবি, এগুলো না পরীক্ষা হলে প্রত্যেকের সমস্যা হবে। দেখ ছকটা হয়ে যা, ছকটা হয়ে যা, লিখবি আর তারপর কি লিখবি ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে তো? তারপর কি লিখেছিলাম প্রিন্সিপাল, তারপর কি লিখেছিলাম ইন্টারেস্ট, তারপর কি লিখেছিলাম ইনস্টলমেন্ট, আর তারপর কি লিখেছিলাম ক্লোজিং ব্যালেন্স। তো দেখে নে কবে কেনা হয়েছিল বল? 1/1/16, 1/1/16 কেনা হয়েছিল। কত টাকা দিয়ে? 1,19,200, 1,19,200 দিয়ে ডাউন করা হয়েছিল। কত ডাউন বল? 32,000 টাকা ডাউন করা হয়েছিল। বুঝেছিস তো? দিবেন হাত না কেন? সঙ্গে সঙ্গে করতে হবে। 1,19,200 থেকে যদি 32,000 টাকা বাদ দিস কত টাকা ব্যালেন্স পড়ে যাচ্ছে? 87,200, ঠিক আছে। এইবার আমরা বলেছি বাকি টাকাটা 3টে ইনস্টলমেন্টে দিয়ে দেবো। তাহলে পরের বছর ইনস্টলমেন্ট কত হবে? 31/12/16, ঠিক আছে তো? যে বাকি টাকাটা কটা ইনস্টলমেন্টে দেবো বলেছি বল? 3টে ইনস্টলমেন্টে দেবো। 3টে। কটা ইনস্টলমেন্ট দেবো বলছি? 3টে ইনস্টলমেন্ট। তো ইনস্টলমেন্ট মানে তো এখানে 32,000 টাকা, এই যে ইনস্টলমেন্ট গুলো 32,000 টাকা। কিন্তু যদি এখানে বলতো যে না এটা টুগেদার উইথ ইন্টারেস্ট, তখন 32টা এখানে হয়ে যেত। ব্যাপারটা বুঝতে পারছিস? এটা বুঝতে হবে, এইটাই ডিফারেন্সটা বোঝ। এখানে টুগেদার উইথ ইন্টারেস্ট বলেনি, তার মানে 32-এর মধ্যে ইন্টারেস্ট আছে। আর যদি বলতো টুগেদার উইথ ইন্টারেস্ট, তাহলে 32-এর মধ্যে ইন্টারেস্ট নেই। ডিফারেন্সটা বুঝতে পারছিস? বুঝতে হবে। অনার্সের এখন 2-3 বার এসছে, স্যার এরকম ছোট অঙ্ক অনার্স এসছে না, অনার্সে একটা বড় অঙ্ক এসছে, তার মধ্যে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে তো? তো এইগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। তাহলে কত লিখলাম? এটা 87,200 লিখলাম। কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল বল? 5%। গড 4360। তাহলে তুই বুঝতেই পারছিস এই 32,000 টাকা ইনস্টলমেন্ট, তার মধ্যে 4360 যদি ইন্টারেস্ট হয়, তাহলে প্রিন্সিপাল কত ছিল? 87,640, ঠিক আছে। এটা কর 87,200, ঠিক আছে, প্লাস 4360 মাইনাস 32,000 কত হচ্ছে বাদ দিয়ে বলতো? 59,560। তারপরের বছর 31/12/17, 59,560, এর উপর 5% চালাই 2978, এটাও ইনস্টলমেন্ট 32,000 টাকাই হবে। এর থেকে 32,000 টাকা বাদ দিয়ে দে। 29022 বাদ দিয়ে দেখ, যোগ বিয়োগ কর 59560, ঠিক আছে। ইন্টারেস্ট প্লাস হবে 2978 মাইনাস 32,000 কত হচ্ছে? 30538। তোরা প্রত্যেকে বুঝিস, কিন্তু ডাউট থাকলে জিজ্ঞাসা করিস। এবার লাস্ট বছর 31/12/18 কত হবে? লাস্ট ইয়ার ক্লোজিং মানে এই বছর ওপেনিং 30538। আমাকে দিতে হবে ইনস্টলমেন্ট 32,000 টাকা, তাই তো? ইনস্টলমেন্ট 32,000 টাকা, তাহলে ব্যালেন্সটা কি? ইন্টারেস্ট 1462, লাস্ট ইয়ারে ইন্টারেস্ট হবে 14, ঠিক আছে 1462। এইবার ইনস্টলমেন্ট হয়েছে 32,000 টাকা, ইন্টারেস্ট 1462, তাহলে 32,000 থেকে যদি 1462 বাদ দিস কত হচ্ছে? 30538। শেষ হয়ে গেল। এইটুকুই তো শেখানো ছিল বল। লেজার তো তোরা প্রত্যেকেই জানিস, লেজার তো শিখে গেছিস। লেজারটা বাড়িতে প্র্যাকটিস করবি, হ্যাঁ? বুঝতে পারলি তো? লেজার কেন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে বলছি। এবার আমাকে যদি জিজ্ঞাসা করিস স্যার আমার এরকম পরীক্ষায় আসবে, দেখ তুই অনার্সে ফিনিস, তোর এই অঙ্ক আসবে না পরীক্ষা। এই অঙ্ক তুই যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তোর পরীক্ষায় যেই অঙ্ক আসবে সেই অঙ্ক নামাতে 5 থেকে 6 মিনিট লাগবে। বুঝতে পারলি তো? কনসেপ্ট বুঝতে অনেক ইজি লাগে। আমরা পরের দিন থেকেই, কালকে থেকে ওই অঙ্ক করবো। বুঝতে পারলি তো? এই অঙ্ক পরীক্ষায় আসতে পারে বলে মনে হচ্ছে, মানে আসবে। কেমন জানিস তো? দেখ এখানে, এখানে তুই বল, এই অঙ্কটা তুই বল না, এই অঙ্কটা কটা ইনস্টলমেন্ট নিবি বল? বল তো, বল না। তুই কালকের অঙ্ক বুঝে যাবি, আজকেই বুঝে যাবি কি করবো কালকে। কটা ইনস্টলমেন্ট, কি তোর কি অসুবিধা রেখেছো?
আচ্ছা, এই যে এই অঙ্কটা করলাম 12 নম্বর অঙ্কটা, তুই কটা ইনস্টলমেন্ট টাকাটা শোধ করি বলেছিস? 3টে। কালকে ধর যখন অঙ্ক করবো ধর এরকম অঙ্কই করলাম, বললো যে 3টের মধ্যে তুই 2টো দিতে পেরেছিস। তুই ধর বললো ধর এই ইনস্টলমেন্টটা লাস্টেটা দিতে পারিস, তো ও তোর গাড়ি তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওর সেটেলমেন্টটা ওটাই আসে, ওটাই অনার্সে আসে, ওটাই অনার্সে আসে। ঠিক আছে, সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, কোনো সমস্যা নেই। কঠিন কঠিন না, মানে এইটা কমপ্লিকেট কোথায় হয় জানিস তো? এটা তো কি, এখানে দেখ, এখানে কটা মেশিন কিনেছিস বল? একটা কিনে একটাই নিয়ে গেলি, এটা সোজা। এটাকে জলের মতন অঙ্ক করে। কঠিন কোথায় হয় জানিস তো? তোর 5টা মেশিন কিনলো, ঠিক আছে তো, 5টা মেশিন কিনলো। এবার বলেছে প্রথমে ডাউন করে দিল, বলে বাকি টাকাটা 5টা ইনস্টলমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, চলো 5টা ইনস্টলমেন্ট দিয়ে দেবো। এবার ও কি করলো, 3টে দিতে পারলো, 2টো দিতে পারলো। কি করবে তখন ওই কোম্পানি, হায়ার পারচেস কোম্পানি, ও 2টো মেশিন নিচ্ছে। তার মানে কি 3টে রেখে যাবে, 2টো নিয়ে যাবে, এটা একটা সমস্যা। 3টে রেখে যাবে, 2টো নিয়ে যাবে। আর এখানে তো কোনো সমস্যা নেই, পুরোটাই নিয়ে চলে গেল। করবো যখন করবো, মানে এইগুলো তখন বুঝবি যে এটা করার কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা জানা খুব জরুরি। এটা জানতে হলে ওটা করতে খুব জরুরি। হয়তো আমরা যে আমাদের অনার্স যে অঙ্ক পরীক্ষা আসে না, হয়তো এমনও হতে পারে আমি ওয়ার্কিংস করবোই না, ডাইরেক্ট লেজার। তার জন্য ডাইরেক্ট লেজার করতে গেলে না, ওই জায়গায় যেতে গেলে তোকে এটার পুরো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কেন, আমাদের কাছে অত সময় নেই 10-12 নম্বর অঙ্ক করার জন্য বারবার করে ওয়ার্কিংস করে সময় নেই। ওয়ার্কিংস করবো না, ডাইরেক্ট লেজার, ডাইরেক্ট লেজার। কি বলে, ডাইরেক্ট লেজার করবো। তো এগুলো তোকে, এগুলো তখন যখন বলবো তখন যেন বুঝতে পারি, বুঝতে হবে কিন্তু ব্যাপার। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? 12 নম্বর অঙ্কটা করে দিলাম। কত নম্বর অঙ্কটা করবো? 3-এর দাগের অঙ্কটা করবো, এটা ডিপার্টমেন্টের অঙ্ক। ঠিক আছে, তো বলছে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড March 31st, 2021 on the basis of the following information। ঠিক আছে, তো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্টের অঙ্কটা। তো নর্মালি ওই ট্রেডিং পিএল এর যেমন দাগ কাটো, তুমি ট্রেডিং পিএল এর দাগ কাটবে, কিন্তু ডিপার্টমেন্টে 2টো ঘর করবে, একটা এক্স একটা ওয়াই। তাহলে লেখো, প্রথমে লিখবে ইন দা বুকস অফ, প্রথমে লেখো ইন দা বুকস অফ। কোম্পানির নাম দিয়েছে না কোনো নাম দেয়নি, ডট 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 লিখো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ডেড, তার নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ। কত বলেছে? 31st মার্চ 2021 লিখে দাও, 2021। একটা এক্স এর ঘর হবে, একটা ওয়াই এর ঘর হবে। এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই। এইদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড। জানি বাকি তো সব জানো। পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখো পার্টিকুলার্স। প্রথমে কি বলেছে দেখো, ওপেনিং স্টক দিয়েছে 20,000 30,000, বসিয়ে দাও ওপেনিং স্টক 20,000 30,000, লেখো টু ওপেনিং স্টক 20,000 30,000। তারপর কি বলেছে, পারচেস 2.5 লাখ আর 2 লাখ, লেখো টু পারচেস 2.5 লাখ 2 লাখ। নেক্সট কি বলেছে, গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স ব্র্যাকেটে একটা কস্ট বলেছে, খুব সুন্দর কথা বলেছে, গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স। তো ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস পাচ্ছ, তাই তো? তাহলে কে পাচ্ছে? নিশ্চয়ই ওয়াই পাচ্ছে। বলেছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস আসছে। ঠিক আছে, তার মানে দিচ্ছে কে? ডিপার্টমেন্ট এক্স, আর নিচ্ছে কে? ডিপার্টমেন্ট ওয়াই। তাহলে মোট কথা জানতে হবে কে গুডসটা কিনছে আর কে গুডসটা পেচ্ছে, এইভাবে। অর্থাৎ ট্রান্সফার, এটা হচ্ছে ট্রান্সফারের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো বলছে গুডস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, এক্স এর থেকে যাচ্ছে, কে পাচ্ছে? গুডসটা, ওয়াই পাচ্ছে।
মানে ওয়াই কিনছে আর এক্স বিক্রি করছে। ওয়াই কিনছে মানে এখানে লিখবো ওয়াই এর ঘরে লিখবো কত 40,000 টাকা, আর এক্স বিক্রি করছে, তাহলে এখানে এক্স এর ঘরে লিখবো 40,000 টাকা। জানো পারচেজ ডেবিট দিকে আসে আর সেল ক্রেডিট দিকে আসে, তাহলে এখানে লিখবো কি টু গুডস ট্রান্সফার, লিখবো টু গুডস ট্রান্সফার, এখানে লিখবো বাই গুডস ট্রান্সফার। কোশ্চেনটা পড়ে নিয়েছো তোমরা? গুডস ফর্ম বলেছে, ফর্ম ডিপার্টমেন্ট এক্স এর থেকে গুডস গুলো কোথায় যাচ্ছে? ওয়াই এর কাছে যাচ্ছে, তার মানে ওয়াই এর কাছে যাচ্ছে ওয়াই কিনছে, তা ওয়াই কিনছে, তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? আশা করি এটা বোঝাতে হবে না। হ্যাঁ, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট হতে পারতো বা স্ট্যান্ডার্ড অঙ্ক হতে পারতো যদি অ্যাড কস্ট না বলি অ্যাড সেল বলতো, তো এখানে অ্যাড কস্ট বলেছে তো কোনো ঝামেলা নেই। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000 লেখো, ওয়েজেস লেখো ট্রেডিং এর ডেবিটে লেখো 70,000 80,000। নেক্সট কি বলেছে? স্যালারি তো জানো প্রত্যেকে পিএল এ যায়, পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000, স্যালারি লেখো পিএল এ ডেবিটে 25,000 20,000 লেখো টু স্যালারি। পিএল এ ডেবিটে লেখো 25,000 20,000। আচ্ছা, স্টক ক্লোজিং স্টক কত দিয়েছে? 1,00,000 আর 50,000 লেখো ক্লোজিং স্টক। ট্রেডিং এর ক্রেডিটে লেখো বাই ক্লোজিং স্টক 1,00,000 আর 50,000। সেলস তো সেল বলেছে কিন্তু রিটার্নও বলেছে, তো তুমি চেষ্টা করবে সেল থেকে রিটার্ন বাদ দিয়ে একবারে বসানোর। সেল ছিল 6.5 লাখ টাকা আর রিটার্ন ছিল 20,000, মানে বাদ থেকে 6,30,000 আর ওটা 4,90,000, 6,30,000 আর 4,90,000। এখানে লেখো বাই সেলস 6,30,000 আর 4,90,000, এটা দেখিয়ে দাও সেলস লেস রিটার্নস হয়ে গেল। তো ট্রেডিং এর কাজ শেষ হয়ে গেল, তো ট্রেডিংটা মিলিয়ে দিতে পারো, কিছু নেই, ট্রেডিং এর ঝামেলা নেই। তো 6,30,000 আর 40, 6,70,000, 6,70,000 আর 1,00,000 কত হচ্ছে? 7,70,000। এখানে লেখো 7,70,000, 7,70,000 থেকে 70 7,00,000, 7,00,000 থেকে তোমার 2.5 লাখ বাদ দিয়ে দাও, 4.5 লাখ, 4.5 লাখ থেকে 20 বাদ দিলে তোমার 4,30,000 হচ্ছে, 4,30,000। আচ্ছা, এখানে কি 4,90,000 আর 50, 5,40,000, 5,40,000 থেকে একটা করে বাদ দাও, 5,40,000 থেকে বাদ দিতে হবে তোমার কত? প্রথমে 30,000, তার বাদ দিতে হবে 2,00,000 টাকা, তার বাদ দিতে হবে 40,000, তার বাদ দিতে হবে 80,000, কত হচ্ছে বাদ দিয়ে? 1,90,000। তো ডেবিট থেকে লিখবো টু গ্রস প্রফিট, লিখবো কি টু গ্রস প্রফিট সিডি। সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে লিখবো কি? লিখবো বাই গ্রস প্রফিট বিটি, লেখো বাই গ্রস প্রফিট বিটি। কত টাকা? 4,30,000 আর 1,90,000। আর কিছু ছিল? উপরে তো সব কটা পয়েন্ট করলাম, এবার নিচে কমন এক্সপেন্স রেন্ট পিএল এ আসে, কিন্তু রেন্টটা কোন ভাগ করবো? ফ্লোর এরিয়া 600 আর 400, এটাকে কাটলে কত হচ্ছে? একবার তুমি দেখো, নিজেই কাটতে পারবে, 2 দিয়ে কাটলে 3:2, 3:2 তে ভাগ করবো রেন্ট। পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট, পিএল এ ডেবিটে লেখো টু রেন্ট, কত? 3:2। তাহলে 10,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হয়? 6,000, 4,000 হয়ে গেল। রেন্টের পর কি দিয়েছে দেখো? ইলেকট্রিসিটি 12,000 টাকা, লেখো টু ইলেকট্রিসিটি 12,000 টাকা। ইলেকট্রিসিটি লাইট পয়েন্ট রেশিওতে হয়, 12,000 টাকা লাইট পয়েন্ট কত ছিল? 10:5, মানে 2:1, 2:1 ভাগ করবো 12,000 টাকা, মানে 8,000 আর 4,000। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি বলেছে? সেলিং এক্সপেন্সেস 6,400 টাকা, লেখো পিএল এ ডেবিটে লেখো টু
সেলিং এক্সপেন্সেস কত 6,400 টাকা। 6,400 টাকা কোন রেশিও ভাগ করবো সেল রেশিওতে। তো সেল রেশিওতে ভাগ করলে কত হবে 63 আর 49। দেখো এখানে কত 63 আর 49। তো তুমি 7 দিয়ে করো কত 9:7। 9:7 ভাগ করতে হবে 9:7। 6,400 কে তুমি 9:7 ভাগ করো 6,400 ডিভাইড বাই 9 আর 7 16 হয় ইন্টু 9 কত হচ্ছে 3,600 আর 7 কত হচ্ছে 2,800 টাকা। নেক্সট কি বলেছে লাস্ট ডেপ্রিসিয়েশন 19,000 টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন। তো লেখো এখানে লেখো টু ডেপ্রিসিয়েশন। তো তোমরা প্রত্যেকে জানো ডেপ্রিসিয়েশন কিসের উপর হয় অ্যাসেট রেশিওতে। অ্যাসেট আছে হ্যাঁ স্যার ভ্যালু অফ অ্যাসেট 2 লাখ আর 1,80,000। তো 2 লাখ আর 1,80,000 কে তুমি কত দিয়ে কাটবে দেখো এখানে লাস্টে 4টে শূন্য কেটে দাও এখানে 4টে শূন্য কেটে দাও 20 আর 18 2 দিয়ে করলে কত হয় 10 আর 2 দিয়ে করলে 9। তাহলে 10:9 রেশিওতে ভাগ করো 10:9 রেশিও। তাহলে তোমার ডেপ্রিসিয়েশন কত 19,000 কে 10:9 ভাগ করলে কত হবে 10,000 আর 9,000 হয়ে গেল শেষ অঙ্ক শেষ। নেট প্রফিট বের করবো অঙ্ক শেষ হয়ে গেল একদমই সোজা একটা অঙ্ক। এরকম অঙ্ক জেনারেলেই আসলে তো জেনারেলেই আসতে পারে অনার্সে তো এরকম অঙ্ক আসার কোনো চান্স নেই। ঠিক আছে 4,30,000 আর 1,90,000। লেখো 4,30,000 আর 1,90,000। এখানে লেখো 4,30,000 আর 1,90,000। তো 4,30,000 থেকে এগুলো বাদ দেবো একটা করে 4,30,000 মাইনাস 25,000 মাইনাস 6,000 মাইনাস 8,000 মাইনাস 3,600 মাইনাস 10,000 বাদ দিয়ে কত হচ্ছে 3,77,400। লেখো 3,77,400 আর এখান দিয়ে বাদ দাও 1,90,000 মাইনাস 20,000 মাইনাস 4,000 মাইনাস 4,000 2,800 আর 9,000 কত হচ্ছে 1,50,200 টাকা। বাদ দিয়ে এটা বেরোলো তাকে বলে নেট প্রফিট। সিটি হয়ে গেল অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এবার ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্কটা করবো। দেখো 5 দাগের অঙ্কটা কি ছিল On September 1, 2019, the godown of T&M Company was destroyed by fire. তাহলে গোডাউনে আগুন লেগেছে কবে ডেটটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ এই দিন গোডাউনে আগুন লেগেছে। And stock of the value was 60,000 was salvaged. কত টাকা স্টক বাঁচাতে পেরেছো 60,000 টাকা স্টক বাঁচাতে পেরেছো। T&M Company has a fire insurance policy 1.5 লাখ পলিসি ভ্যালু 1.5 লাখ টাকা। Following information have been extracted from the books of the company. তো দেখতে পাচ্ছ কি কি দিয়েছে তোমার সামনে ডেটা। তোমার সামনে ডেটা কি কি তুলে ধরেছে। তো তোমার গোডাউনে আগুন লেগেছে কবে সেপ্টেম্বর 1, 2019। ঠিক আছে তার মানে তোমাকে যে ট্রেডিং অ্যাকাউন্টটা খুলতে হবে ধরো 1/4/19 থেকে 31 মার্চ 19 এই দিনে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে খোলো ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ লেখো তুমি লিখতে হবে ইন দা বুকস অফ T&M কোম্পানি ইন দা বুকস অফ T&M কোম্পানি। তারপর খুলবো কি ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে তো ট্রেডিং অ্যাকাউন্ট তারপর লিখবো ফর দা ইয়ার এন্ডেড ফর দা ইয়ার এন্ডেড বলে কি লিখবো যেদিন আগুন লাগে সেই দিনটা লিখতে হবে 1/9/2019। এদিকে ক্রেডিট সাইড এদিকে ডেবিট সাইড। তো প্রথমে কি লিখবো টু ওপেনিং স্টক। টু ওপেনিং স্টক মানে কোন তারিখের ওপেনিং স্টকটা লিখবো সব বলে দিচ্ছি। দেখো না খুব সুন্দরভাবে এখানে করেছি 1/4/19 স্টক কত ছিল 1/4/19 স্টক কত ছিল এই দেখো 31 মার্চ 19 মানেই তো 1/4/19 এই দিন স্টকে ছিল কত 3 লাখ টাকা লিখে দাও 3 লাখ টাকা ছিল স্টকে। তাহলে ওপেনিং স্টক লেখো 3 লাখ। তারপর লিখবে টু পারচেস লেখো টু পারচেস ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে যেমন পারচেস আসে। তো পারচেসটা কোন দিন লিখবো 1/4/19 থেকে 31 মার্চ 19 অবধি পারচেস কত ছিল
কি বললাম 1419 থেকে 1, আচ্ছা আমি এখানটাই তো একটু, আচ্ছা গন্ডগোল করেছি মনে হচ্ছে এখানে একটু, হ্যাঁ 1419 থেকে এখানে কি হবে, ডেটটা একটু ভুল লিখেছি, এখানে ডেটটা হবে গোডাউনে আগুন লাগার দিন 19, হ্যাঁ তোমাকে দেখতে হবে 1419 থেকে 1919 অব্দি তুমি কত টাকার গুডস পারচেস করেছো। 1419 থেকে 1919 অব্দি তুমি কত টাকার গুডস পারচেস করেছো, এটা 14 হবে, এটাও 14 হবে। তো দেখো 1419 থেকে 1919 অব্দি তুমি 7,20,000 টাকার গুডস পারচেস করেছো, তাহলে লেখো ডেবিট থেকে লেখো টু পারচেস বলে 7,20,000, তাহলে ডেবিট দিকে লিখতে হবে টু পারচেস বলে কত 7,20,000। এটা কি লিখবো, ডেটটা 1419। এবার ওই পিরিয়ডে 1419 থেকে 1919 অব্দি সেল করেছো কত, 10,80,000, লেখো 10,80,000। এখানে লেখো বাই সেলস কত, 10,80,000, ঠিক আছে। এইবার দেখো তোমাকে জানতে হবে গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট সিডি। তো গ্রস প্রফিট দেখো, গ্রস প্রফিটের পার্সেন্টেজ বলে দেওয়া উচিত এই অঙ্কে, এই অঙ্কে কেন স্যার ক্লোজিং স্টক, দেখো এই ধরনের অঙ্ক ক্লাসে বারবার করেছি, যে কোনো একটা আননোন থাকবে, হয় ক্লোজিং স্টক নাই গ্রস প্রফিট। তো দেখো এই অঙ্কে ক্লোজিং স্টক তো বের করতে হবে, তোমাকে বের করতে হবে যেদিন গোডাউনে আগুন লেগে সেদিন স্টকে কত টাকা পড়েছিল, তাই তো। তো তোমাকে গ্রস প্রফিট বলে দেবে, গ্রস প্রফিটের রেশিও তোমার কোশ্চেন কি বলেছে, না বলেনি। যদি কোশ্চেনে গ্রস প্রফিটের রেশিও বলে না দেয়, তাহলে আগের বছরে পারচেস বলবে, আগের বছরে সেল বলবে, ঠিক আছে। তো দেখো দেখো কোশ্চেনটা দেখো ভালো করে, এ দেখো এখানে লাস্টে বলেছিল রেট অফ গ্রস প্রফিট ইজ টু বি বেসড অন দা ইয়ার এন্ড ডেট, ঠিক আছে। তো গ্রস প্রফিটটার রেশিও বলে দেয়নি, বের করতে হবে। তাহলে গ্রস প্রফিটের রেশিও বের করার জন্য তোমাকে আগের বছরের ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে, খোলো। আগের বছরের ট্রেডিংটাকে বলা হয় মেমোরেন্ডাম ট্রেডিং, এ লিখো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখো, ফর দা ইয়ার এন্ড ডেট, ফর দা ইয়ার এন্ড ডেট কি লিখবো, ফর দা ইয়ার লিখো 31/3/19। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, লেখো প্রথমে লেখো ওপেনিং স্টক, লেখো লেখো টু ওপেনিং স্টক, তাহলে এটা কি হবে 1/4/18 স্টকে কত পড়েছিল, 1/4/18 স্টক কি বলছে 7,50,000, লেখো 1/4/18 স্টক ছিল 7,50,000। তারপর এক বছরের পারচেস কত বলেছে, দেখো কোশ্চেন পড়ে দেখো পারচেস কত বলেছে, পারচেস বলেছে 17,50,000। এই দিকে লেখো সেলস, তো এক বছরের সেল কত বলে দেখো 27,50,000। আর লেখো ক্লোজিং স্টক, লেখো বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত হবে, দেখো ক্লোজিং স্টকটা কত হবে, ক্লোজিং স্টক দেখতে হবে তোমাকে, ক্লোজিং স্টকটা কত হবে। 31/3/19 স্টক কত ছিল, 3,00,000 টাকা, লেখো 3,00,000 টাকা, যোগ বিয়োগ করো 30,50,000, সেই 30,50,000 থেকে তুমি যদি বাদ দাও, 30,50,000 থেকে যদি তুমি 7,50,000 বাদ দাও, আর যদি 17,50,000 বাদ দাও, কত করে থাকছে 5,50,000। এটাকে বলা হয় ট্রু গ্রস প্রফিট। এবার করবো পার্সেন্টেজ অফ জিপি, বের করার ফর্মুলাটা কি, জিপি বাই সেলস
ইন্টু 100। তো জিপি কত? 5,50,000 ডিভাইড বাই সেল কত ছিল? 27,50,000 ইন্টু 100। 5,50,000 বাই 27,50,000 ইন্টু 100 কত হচ্ছে? 20%। তাহলে জিপি রেশিও যদি বলে না দেয় এইভাবে বের করতে হবে আগের বছর ট্রেডিং করে। তাহলে 20% জিপি বেরোলো, তাহলে হবে 10,80,000 ইন্টু 20%, 2,16,000। 2,16,000 প্লাস 7,20,000 যোগ 3,00,000 কত হচ্ছে? 12,36,000। তাহলে 3 আর 7 10, 10 আর 2 12, 12,36,000। এবার এখানে লিখবো 12,36,000। সেই 12,36,000 থেকে 10,80,000 বাদ দাও, কত হচ্ছে? 1,56,000। এটাকে লিখো বাই সিএল স্টক মানে ক্লোজিং স্টক ব্যালেন্সিং ফিগার। এবার ওয়ার্কিংস করবো কি, মানে সরি আর একটা স্টেটমেন্ট করতে হয়, লস অফ স্টক বের করতে হয়, লস অফ স্টক এর স্টেটমেন্ট। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো ক্লোজিং স্টক এট দা ডেট অফ ফায়ার, অর্থাৎ যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন স্টকে কত ছিল? 1,56,000 লিখবো, 1,56,000। এর থেকে মাইনাস করতে হবে স্যালভেজ, কত টাকার মাল তুমি বাঁচাতে পেরেছো। স্যালভেজ কত বলেছে অঙ্কে? অঙ্কে স্যালভেজ বলেছে 60,000 টাকা। তাহলে কত হচ্ছে? দেখো 1,56,000 থেকে 60,000 বাদ দিলে 96,000 টাকা হচ্ছে। যেটা বেরোলো তাকে বলা হয় লস অফ। আচ্ছা, এবার আমাকে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে হবে। তো লেখো অ্যামাউন্ট অফ ক্লেম বের করার ফর্মুলাটা লেখো, লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু divided by closing stock at the date of fire. Closing stock at the date of fire. তো আমাদের অঙ্কে লস অফ স্টক কত হয়েছিল? 96,000 টাকা ইন্টু পলিসি ভ্যালু কত টাকা ছিল অঙ্কে? পলিসি ভ্যালু ছিল 1,50,000 টাকা ডিভাইড বাই ক্লোজিং স্টক এট ডেট অফ ফায়ার কত? 1,56,000। করো 96,000 ইন্টু 1,50,000 ডিভাইড বাই 1,56,000 কত হচ্ছে? 92,308 টাকা। অ্যান্সার কত হলো? 92,308 টাকা। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্লেম, ঠিক আছে? তো তোমার পলিসি নেওয়া ছিল কত টাকা? তোমার পলিসি নেওয়া ছিল 1,50,000 টাকা। তোমার পলিসি নেওয়া ছিল 1,50,000 টাকা, কিন্তু কিন্তু তোমার কত টাকার মাল নষ্ট হয়েছে? 1,56,000 টাকার মাল নষ্ট হয়েছে, ঠিক আছে? দেখো যেটা বলছিলাম, মানে এটা তো ফর্মুলা, অ্যামাউন্ট অফ ক্লেম বের করবো লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই ক্লোজিং স্টক এট ডেট অফ ফায়ার। মানে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্সিমাম কত টাকা দেবে জানো তো? ইন্স্যুরেন্স কোম্পানি, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে যত টাকা পলিসি করেছো তার বেশি কখনোই দেবে, যতই লস তার বেশি কখনো দেবে না। যত টাকা পলিসি করা আছে ম্যাক্সিমাম তত টাকাই দেবে। তবে একটা কথা আছে, মানে তোমার কন্ডিশনটা মাথায় রাখবে যে তোমার লসটা কত হয়েছে খুব ম্যাটার করে। ধরো তোমার পলিসি নেওয়া ছিল কত? স্যার 1,50,000 টাকার পলিসি নেওয়া ছিল। ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে 1,50,000 টাকা দিতে রাজি আছে, পুরো 1,50,000 টাকা দিয়ে দেবে। যদি তুমি তোমার পুরোটা পলিসি করো, মানে এবার বলছি ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে 1,50,000 টাকা মানে পলিসি, তুমি যত টাকা পলিসি করেছো তত টাকায় পলিসি দিতেই 1,50,000 টাকা দিতে রাজি আছে। তোমার গোডাউনে যত টাকার স্টক ছিল সব মাল যদি নষ্ট হয়ে যায়, তোমার গোডাউনে মাল ছিল কত? যেদিন গোডাউনে আগুন লেগেছে 1,00,000।
তো 1,56,000 টাকার মাল যদি পুরো নষ্ট হয়ে যায় তাহলে ও তোমাকে 1.5 লাখ টাকা দিতে রাজি আছে। কেউ তোমার লস হচ্ছে কত স্যার 96,000, তুমি কত প্রপোর্শন এটাই বলেছ। তো আশা করি বুঝতে পারলো। এবার করাবো আমাদের বইয়ের 71 নম্বর অঙ্ক, সাম নাম্বার 71। চলো সাম নাম্বার 71 কোশ্চেনটা পড়া যাক। এটা 2021 এ এসেছিল সিইউতে, ক্যালকুলেশনে 2021 এ এসেছিল। কি বলছে, এ এন্ড কোম্পানি অফ কলকাতা সেল গুডস অফ দ্য ইনভয়েস, এটা আবার ইনভয়েসের অঙ্ক দিয়েছে, অফ ইনভয়েস ভ্যালু 80,000। মানে এ এন্ড কোম্পানি হচ্ছে কনসাইনার, ঠিক আছে, ও গুডস পাঠাচ্ছে কাকে, পি এন্ড কোম্পানি, পি এন্ড কোম্পানি কানপুর, মানে কলকাতা থেকে কানপুরে গুডস যাচ্ছে। তো মানে বুঝতে পারছো তো, এ এন্ড কোম্পানি গুডস পাঠাচ্ছে পি এন্ড কোম্পানিকে, ঠিক আছে। কত টাকার গুডস পাঠাচ্ছে, যেই গুডস এর ইনভয়েস প্রাইস 80,000 টাকা বলে দিয়েছে। এই ইনভয়েস প্রাইসটা তৈরি হয়েছে কি করে, কস্টের সাথে 1/3 করে, ঠিক আছে, কস্টের সাথে 1/3 করে ইনভয়েস তৈরি হয়েছে। তাহলে চলো ওকে দাগটা কাটো। অ্যাকাউন্ট দুটো একই একই অঙ্ক, একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, একটা বি এন্ড কোম্পানি। লেখো, প্রথমে লেখো ইন দা বুকস অফ এ এন্ড কোম্পানি, প্রথমে লেখো ইন দা বুকস অফ এ এন্ড কোম্পানি, বলে লিখবো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ঠিক আছে। কি লিখলাম, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। তো প্রথমে লিখবো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এখানে লিখতাম ইনভয়েস প্রাইস। লেখো কি বলেছে, তো কনসাইনার যে কনসাইনারকে গুডস পাঠিয়েছে তার ইনভয়েস কত, 80,000 টাকা, তাই ইনভয়েস প্রাইসের অঙ্ক দিয়েছে এটা 80,000। তা আমরা কি শিখেছি, কনসাইনমেন্টে যে ইনভয়েস প্রাইসের অঙ্ক দেয়, তো তোমাকে ইনভয়েস প্রাইসটা বাঁদিকে শো করতে হবে, এবং ইনভয়েস প্রাইস মানে কি, গুডসের দাম বাড়িয়ে পাঠিয়েছে, যত টাকা বাড়িয়ে পাঠিয়েছে সেটা আবার অপোজিট সাইডে শো করতে হবে। তাই লিখবো কি, বাই গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। লিখবো লোডিং। লোডিং কি করে হবে, কেননা লোডিং বলেছে, লোড বলেছে কষ্টের ওপর, 33 × 1 = 3 মানে 1/3, কষ্টের উপর 1/3। বহুবার বলেছে, বহুবার বলেছে, কষ্টের উপর 1/3 হলে ইনভয়েস হলো কত হয়, 1/4, কষ্টের উপর 1/3 হলে ইনভয়েসের উপর 1/4 হয়, ঠিক আছে তো। তাহলে লোডিং হবে 80,000 টাকা ইন্টু 1/4, মাথায় রাখবে। এই 80,000 টাকা কি বলেছিল, ইনভয়েস, 80,000 টাকা ইনভয়েস, আর রেট কি বলেছিল, 1/3, কার উপর, কস্টের উপর, অন কস্ট। রেট বলেছিল কস্টের উপর, আর টাকা বলেছিল ইনভয়েস। তাহলে তুমি তুমি এই 80,000 টাকায় কস্টে নিতে পারবে না, কিন্তু এই 1/3টাকে কস্টে আছে এটাকে ইনভয়েসে করতে পারবে। তো 1/3 কস্ট মানে কত, ইনভয়েস 1/4। বহুবার বলেছি ক্লাসে, 20,000 হয়ে গেল। বলছে কি, এ এন্ড কোম্পানি মানে কনসাইনার খরচা করেছে 1800 টাকা ফর রেলওয়ে ফ্রেট, ক্যারিজের জন্য 360, আর ইন্স্যুরেন্সের জন্য তোমার 1200 টাকা খরচা হয়েছে। লেখো ব্যাংক অ্যাকাউন্ট, লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার লিখবো রেলওয়ে ফ্রেট 1800 টাকা, তারপর লিখবে ক্যারেজ 360 টাকা, ইন্স্যুরেন্স 1200 টাকা। 1200 আর 1800 3000, 3,360 টাকা।
হয়ে গেল, কনসাইনারের খরচা হয়ে গেল। এবার কি বলেছে, বলছে বি অ্যান্ড কোম্পানি মানে কনসাইনি, কনসাইনি সোল্ড হাফ অফ দ্য, কনসাইনি হাফ গুডস বেচে দিয়েছে 50,000 টাকা। তাহলে জানো সেল, সেল তো এইটা আসে, ইনকাম। দেখো বাই বি অ্যান্ড কোম্পানি বলে সেলস 50,000 টাকা। হাফ গুডস বিক্রি করেছে, মাথায় রাখবে। এবার বলছে ইনকারিং আ ব্যাড ডেট 8,400 টাকা। ব্যাড ডেট বলেছে 8,000, মাথায় রাখবে ব্যাড ডেট দিয়েছে কিন্তু। ব্যাড ডেট, ব্যাড ডেট যদি অঙ্কে দেয় তো খুব কেয়ারফুলি করবে অঙ্কটা। ব্যাড ডেট যদি অঙ্ক দেয় এবং দেখবে অঙ্কে তখন কি কমিশন আছে, ডেল ক্যারিয়ার কমিশন আছে। যদি কোশ্চেনে ব্যাড ডেট দেয় আর যদি ডেল ক্যারিয়ার কমিশন দেয় তাহলে ব্যাড ডেট কোনো ম্যাটার করে না। কারণ ব্যাড ডেট মানে কি, তুমি ধরো কাউকে ধারে গুডস বিক্রি করেছো, যাদেরকে ধারে গুডস বিক্রি, তুমি ধরো কনসাইনে তুমি কাউকে ধারে গুডস বিক্রি করেছো, তো ধারে গুডস বিক্রি করে ওর থেকে টাকা কালেক্ট করতে গেছে, ও টাকা দেয়, টাকা মেরে দিয়েছে। তো কনসাইনার কনসাইনিকে কি বলে, যে তুমি তো ধারে গুডস বিক্রি করছো, করো, ওই ধারে গুডস বিক্রি করে টাকাটা তুমি তুমি তোলো, জোগাড় করো। এর জন্য তোমাকে আমি আরো এক্সট্রা কমিশন, ডেল ক্যারিয়ার কমিশন। তাহলে যদি ডেল ক্যারিয়ার কমিশন দেয়, যদি কোর্সে ডেল ক্যারিয়ার কমিশন থাকে, তাহলে ব্যাড ডেট হলে কাকে বিয়ার করতে হবে, খরচাটা, ব্যাড ডেটের খরচাটা কনসাইনিকে বিয়ার করতে হবে, ঠিক আছে তো? তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে মাথায় রাখবে কি, যদি ডেল ক্যারিয়ার কমিশন থাকে, যদি কোশ্চেনে ডেল ক্যারিয়ার কমিশন দেয়, তাহলে ব্যাড ডেটের খরচা কনসাইনিকে বিয়ার করতে হবে। আর যদি ডেল ক্যারিয়ার কমিশন না দেয়, সেক্ষেত্রে ব্যাড ডেটের খরচাটা কনসাইনারকে বিয়ার করবে। এখানে ডেল ক্যারিয়ার কমিশন দিয়েছে, তাহলে এই খরচাটা, ব্যাড ডেটের খরচাটা কে বিয়ার করবে, কনসাইনি বিয়ার করবে, কনসাইনার কিন্তু বিয়ার করবে। তাই ব্যাড ডেট এখানে আসছে না, পাতি কথা ব্যাড ডেট আসবে না। এবার কনসাইনি কি খরচা করেছে, ল্যান্ডিং চার্জেস, কোড আউট রেট আর সেলিং এক্সপেন্স, তিনটে খরচা করেছে। লেখো কি, লিখো টু বি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। দেখো ল্যান্ডিং চার্জেস 600 টাকা, তারপর গোডাউন রেট 750 টাকা, সেলিং এক্সপেন্সেস 840 টাকা। ছয় আর সাত 13, 13 আর 21, 2190 টাকা হয়ে গেল। আর কি বলেছিল কোশ্চেনে, বলছে বি অ্যান্ড কোম্পানি কমিশন পাবে, তাহলে ওয়ার্কিংস করো কমিশন। আগে অঙ্কগুলো একটা কমিশন ছিল, ডাইরেক্ট করছিলাম, যেটা দুটো কমিশন আছে, ওয়ার্কিংস করো। দেখো ক্যালকুলেশন অফ কমিশন, অর্ডিনারি আর ডেল ক্যারিয়ার। তো অর্ডিনারি কমিশন কত দিয়ে, 5%। সেলের উপর হবে কমিশন, 50,000 উপর 5% করো, 2,500 টাকা। এবার করবো ডেল ক্যারিয়ার কমিশন। ডেল ক্যারিয়ার কমিশন কত ছিল, কত পার্সেন্ট ছিল ডেল ক্যারিয়ার কমিশন, অঙ্কে ডেল ক্যারিয়ার 2% বলেছিল, তো 50,000 উপর 2% 1,000 টাকা, কত হলো কমিশন, 3,500। বসিয়ে দাও, বসিয়ে দাও, কমিশন 3,500 টাকা। এখানে ডেবিট লিখো টু বি অ্যান্ড কোম্পানি বলে কমিশন 3,500। সবই পোস্টিং কমপ্লিট। এবার কনসাইনমেন্ট স্টক বের করবো, অঙ্ক শেষ। দেখো ওয়ার্কিংস করো,
কনসাইনমেন্ট স্টক, একটা লিখবো ইউনিট আর একটা লিখবো রুপিস। প্রথমে লিখবো গুডস সেল, কনসাইনার কনসাইনকে কতগুলো গুডস পাঠিয়েছিল মনে ছিল? কতগুলো না স্যার বলে, আর কিছু না বললে বারবার বলেছি ধরে নেবে একখানা গুডস পাঠিয়েছে, একটা গুডস পাঠিয়েছে। এবার টাকার ঘরে সবসময় কস্ট প্রাইস লেখার চেষ্টা করো, কস্ট প্রাইস। ৮০,০০০ টাকা ছিল ইনভয়েস আর ২০,০০০ টাকা ছিল লোডিং, তাহলে কস্ট কত? ৬০,০০০ টাকা। দেখো লিখে রেখে দিচ্ছি, ৮০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা বাদ দাও, বাদ দিয়ে কত হচ্ছে? ৬০,০০০। বুঝতে এর সাথে যোগ করো কনসাইনার এক্সপেন্সেস। দেখো কনসাইনার খরচা কি কি ছিল? এই যে সরি কোথায় গেল? এই ৩,৩৬০ টাকা কনসাইনার খরচা, ৩,৩৬০। এবার চোখ দিয়ে লিখবে, কারণ এখানে কোনো লস নেই। হ্যাঁ, লিখো নন রেকারিং এক্সপেন্সেস, লিখো নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইন। তাহলে এখানে যতগুলো খরচা, নন রেকারিং খরচা কোনটা? মানে যে খরচাটা একবার হয়, ল্যান্ডিং চার্জেস একবারই হবে, এটা হবে নন রেকারিং খরচা। লিখো ৬০০ টাকা। করো ১, আর এখানে কত হচ্ছে? ৬০,০০০ প্লাস ৩,৩৬০ প্লাস ৬০০ টাকা, কত হচ্ছে? ৬৩,৯৬০। তাহলে প্রথমে লিখবো আনসোল্ড স্টক, আনসোল্ড স্টক। একটা পাঠিয়েছিলাম, হাফখানা বিক্রি করলাম, কতগুলো পড়ে আছে? আরো হাফখানা পড়ে আছে। প্রথমে লিখবো কস্ট প্রাইস, কত হবে? 63,960। যদি একটা দাম হয় তাহলে হাফের দাম কত? করে ফেল, সিম্পল জিনিস, 31980। এর সাথে যোগ করবো লোডিং। লোডিং কত ছিল মেন অঙ্কে? এই দেখো ২০,০০০ টাকা লোডিং। তো ২০,০০০ টাকা যদি একটা গুডসের দাম হয় তাহলে হাফখানা গুডসের দাম কত? ১০,০০০ টাকা। কত হচ্ছে? ৪১,৯৮০। কি লিখবো? ইনভয়েস প্রাইস হয়ে গেল। এবার বসাও, অঙ্কে বসিয়ে দাও। কনসাইনমেন্ট স্টক কত? কনসাইনমেন্ট স্টকে সবসময় ইনভয়েস প্রাইসের অ্যামাউন্টটা লিখবে, এই যে এই টাকা ৪১,৯৮০ লিখুন। দেখো বাই কনসাইনমেন্ট স্টক, ৪১,৯৮০ লিখে দিলাম। আর অপোজিট সাইডে লিখবে রিজার্ভ, লিখো টু স্টক রিজার্ভ, টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা বেরোলো স্টক রিজার্ভ? এই যে ১০,০০০ টাকা হচ্ছে স্টক রিজার্ভ। লোডিং এর টাকাটাকেই বলছে স্টক রিজার্ভ, ১০,০০০। মিলিয়ে দাও, শেষ কম। এই দিকে ২০,০০০ যোগ ৫০,০০০ যোগ ৪১,৯৮০ কত হচ্ছে? ১,১১,৯৮০। এটা আবার এখানে লিখো, মাইনাস করো ৮০,০০০ মাইনাস ৩,৩৬০ মাইনাস ২,১৯০ মাইনাস 3,500 মাইনাস 10,000, কত হচ্ছে? ১২,৯৩০। এটাকে বলে টু প্রফিট অ্যান্ড লস, মানে এতটাই হলো কনসাইনমেন্ট থেকে কম। আর একটা অ্যাকাউন্ট করতে বলছে বি অ্যান্ড কোম্পানি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। ক্রেডিট, এদিকে লিখবে ডেবিট সাইড, হয়ে গেল।
তাহলে কি হবে, পোস্টিং গুলো আগের অঙ্কগুলো তো করেছি। তোমাকে বি অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট খুলবে, এই যে বি অ্যান্ড কোম্পানি, আর এখানে বি অ্যান্ড কোম্পানি, আর এখানে বি অ্যান্ড কোম্পানি, ব্যাস এইগুলোই কোশ্চেন, আর কিছু কোশ্চেন হবে। তাহলে কি লিখবো, বাই বি অ্যান্ড কোম্পানি, বি অ্যান্ড কোম্পানি লিখবো টু কনসাইনমেন্ট বলে 50,000 টাকা, টু কনসাইনমেন্ট, লিখো টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, লিখো সেলস 50। এখানে যে টু বি অ্যান্ড কোম্পানি, বি অ্যান্ড কোম্পানিতে লিখো কি বাই কনসাইনমেন্ট, ল্যান্ডিং চার্জেস 600 টাকা, গোডাউন রেন্ট 750 টাকা, সেলিং এক্সপেন্সেস 840 টাকা। কত তিনটে যোগ করে 2190 হয়ে গেল। আর কি ছিল, আবার একটা ছিল টু বি অ্যান্ড কোম্পানি, বি অ্যান্ড কোম্পানি লিখো বাই কনসাইনমেন্ট 3500, ডেবিটে রেখো 50,000, এই 50,000 থেকে এগুলো বাদ দাও, 2190 মাইনাস 3,500 কত হচ্ছে 44,310, দেখো বাই ব্যালেন্স চিনি। তাহলে দেখতে পারলে নম্বর অঙ্কটা করবো মানে আমার পিডিএফ এর, ঠিক আছে তো, কত হচ্ছে 2021 জেনারেল এসির অঙ্কটা কি বলেছে, বিমলা, সন্দীপ অ্যান্ড নিখিল তিনজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও কত ছিল 2:1, সিম্পল অঙ্ক দিয়ে তো নিজেরাও পেরিয়ে যাবে। দে ডিসাইডেড টু ডিজলভ দেয়ার ফার্ম, এবং ডিসিশন নিয়ে যে ফার্মটা ডিজলভ করে দেবে, মানে ফার্মটাকে ডিজলভ মানে বন্ধ করে দেবে, তালা তুলে দেবে বিজনেসে। অন হুইচ ডেট দ্য ব্যালেন্স শিট, অন হুইচ দ্য ডেট দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম ওয়াজ অ্যাজ ফলোজ, দ্য ব্যালেন্স শিট দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এবার যে ব্যালেন্স শিট তো দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি জানি, আচ্ছা ঠিক আছে আগে পুরো কোশ্চেনটা পড়ে নি। সানডি অ্যাসেট, আমার যে সানডি অ্যাসেট ছিল 80,000 টাকা, ওই অ্যাসেটগুলো বেচে কত পেয়েছি 76,000 টাকা। কেইটার্সদের কত টাকা পেমেন্ট করবো বলেছি, 11,000 টাকা পেমেন্ট করবো, কেইটার্স ছিল 12,500, ওদেরকে 11,000 টাকা পেমেন্ট করবো। আগের অঙ্কটা কিন্তু অল পার্টনার ইনসলভেন্ট ছিল, এটা কিন্তু অল পার্টনার না, সুতরাং এখানে তুই লাইবিলিটি নিতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো। দ্য এক্সপেন্স ডিসোলিউশন করতে খরচা হয়েছে কত 2,500 টাকা। ব্যবসায়ী যে একজন পার্টনার ছিল তার নাম কি নিখিল, নিখিল কি হয়ে গেছে, নিখিল ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে। অ্যান্ড ফাইনাল ডিভিডেন্ড অফ 50% ওয়াজ রিসিভ ফ্রম হিজ এস্টেট, এই লাইনের মানে বোঝ কি বলেছে, ধর নিখিলের কাছে কেউ যদি 10 টাকা পায়, নিখিলের কাছে যদি কেউ 10 টাকা পায়, তাহলে ও তাকে 5 টাকা দিতে পারবে, বুঝতে পারলি কি বললো। ওর কাছে যদি কেউ 100 টাকা পায়, ও 50 টাকার বেশি দিতেই পারবে না, নেই ওর কাছে টাকা। মানে 50% লাইনের মানে হচ্ছে এটা, মানে ওর কাছে যদি কেউ 1 পয়সা পায়, তাকে মানে 1 টাকা যদি কেউ পায়, ও তাকে 50 পয়সা দিতে পারে, তার বেশি দিতে পারবে না। তার মানে ওর কাছে যদি কেউ 1,00,000 টাকা পায়, ও কত দিতে পারবে 50,000 টাকা, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারলি যেটা বলেছে। তারপর স্যার আর কিছু বলেনি, অঙ্ক করে দিতে বলেছে। লাস্টে বলেছে প্রিন্সিপাল অফ দ্য গার্নার ভার্সেস মুরের ডিসিশন, এই লিখে দিই গার্নার ভার্সেস মুরের ডিসিশন। তাহলে দাগটা কেটে ফেল, অঙ্ক কিছু নেই, খুবই সোজা অঙ্ক, নিজেও পেরিয়ে যাবি, করে ফেল, নিজে নিয়ে নিয়ে কর, শুধু একটা জায়গায় আমাকে বলতে হবে, সেই জায়গায় আমি বলে দেবো। প্রথম অ্যাকাউন্টের নাম লিখবো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। দেখি কজন পার্টনার ছিল অঙ্কে, বিমল, দেখি বিমল, সন্দীপ, নিখিল,
বিমল, সন্দীপ, নিখিল। বিমল, সন্দীপ, নিখিল। আর কি ছিল? ক্যাশ না ব্যাংক দেখে নি। এখানে ব্যাংক ছিল, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রেডিট ডেবিট, ব্যাংক অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়ে ক্রেডিট দিকে, কমে ডেবিট দিকে। ঠিক আছে, এবার একটা করে বসা। রিয়ালাইজেশন ডেবিটে লিখবি সানডি অ্যাসেটস ৮০,০০০ টাকা, ব্যাস আর কিছু আসবে না। টু সানডি অ্যাসেটস ৮০,০০০, অ্যাকাউন্ট ৮০,০০০ হয়ে গেল। তারপর কি বলেছিল? ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স লিখবি ২৫০০। সরি, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স লিখবি ২৫০০। লেখ টু ব্যালেন্স বিডি। তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট নিখিল, তাই তো? কত বলেছে? ৫,০০০। কত বলেছে? যোগ কর দেখি, এখানে একটু ১৫,০০০ টাকা মনে হয় ভুল আছে কিছু, বুঝিস তো? ১৫,০০০ টাকা হবে না কিছু, ঠিক আছে? ১৫,০০০ টাকা কিছু হবে না, কেননা দেখ ৮২ আর ৮৭,৫০০ হয়েই যাচ্ছে। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট নিখিলের ক্যাপিটাল কত? ৫,০০০ টাকা। লেখ নিখিলের ক্যাপিটালটা কোন দিক আছে দেখি, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আছে, তাই তো? তাহলে কি লিখবো? পার্টনার্স ক্যাপিটাল লিখবো টু ব্যালেন্স বিডি বলে নিখিলের ঘরে কত টাকা? ৫,০০০ টাকা না? এবার লাইবিলিটি সাইডে দেখ ক্যাপিটাল বিমল আর ৪৫ আর সন্দীপের ৩০। লেখ ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি। কত বললাম? বিমল আর কত বললাম? ৪৫,০০০ আর সন্দীপের ৩০,০০০। ঠিক আছে, নির্মল আর কিছু নেই, সরি নির্মলা, নিখিলের কিছু নেই, হয়ে গেল। কেইটার্স কত ছিল? ১২,৫০০। লেখ কেইটার্স ১২,৫০০, রিয়ালাইজেশন কেইটে লেখ বাই কেইটার্স ১২,৫০০। এবার কি বলেছিল? অ্যাসেট বেচে কত টাকা পাওয়া গেছে? ৭৬,০০০ টাকা। অ্যাসেট বেচে ৭৬,০০০ টাকা পাওয়া গেছে, জানিস কোথায় বসে? রিয়ালাইজেশন কেইটে বসবে বাই ব্যাংক বলে, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবি সানডি অ্যাসেটস। কত? ৭৬,০০০ টাকা। সঙ্গে সঙ্গে ব্যাংকের ডেবিটে লেখ টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে ৭৬,০০০ টাকা। নেক্সট, কেইটার্সকে পেমেন্ট করেছি কত? ১১,০০০ টাকা। তো কেইটার্স ছিল কত? দেখ কেইটার্স ছিল ১২,৫০০, তাই তো? পেমেন্ট করেছি, লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লেখ কেইটার্স ১১,০০০ টাকা। সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কেইটে লেখ বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বললে কেইটার্স ১১,০০০ টাকা। এই ডিদুলেশন করতে খরচা হয়েছে কত টাকা? ২৫০০ টাকা। লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে এই ব্যাংকে কেইটার্স লিখেছিস, তার নিচে লিখবি এক্সপেন্সেস ২৫০০ টাকা। সঙ্গে সঙ্গে ব্যাংকের কেইট দিকে বসা এক্সপেন্সেস ২৫০০ টাকা। হয়ে গেল, সব শেষ, সব কাজ শেষ। এবার তোকে কি করতে হবে? এবার তোকে রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা মেলাতে হবে, অঙ্ক শেষ হয়ে গেছে।
ডেবিট দিয়ে কত হচ্ছে 80,000 আর 11,000 মানে 91,000, 91,000 2,500, 93,500 টাকা। সেই 93,500 থেকে 80,500 বাদ দিলে কত হচ্ছে 80,000 80। তাহলে এখানে কি লিখবি? বাই পার্টনার্স ক্যাপিটাল। কার কার মধ্যে টাকাটা ভাগ হবে? নাম কি কি ছিল দেখ, BSN, তাই তো? BSRN, ঠিক আছে। রেশিও কি ছিল ওদের? রেশিও 2:1। রেশিও কত ছিল? 2:1। তাহলে 2,000 2,000 1,000, 2,000 2,000 1,000 হয়ে গেল। সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে লেখ, কি লিখবি? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এই যে এখনো পর্যন্ত তোকে তোদের সঙ্গে যা যা কথা বললাম, আগের দিন যা করি তাই ছিল, কি নতুন কিছু পেয়েছি এখনো পর্যন্ত? এইবার নতুন জিনিসটা হবে। এইবার অঙ্কটা কি এটা কি বলেছিল? ওয়ান পার্টনার ইনসলভেন্ট এবং কার রুল অ্যাপ্লাই করতে বলেছে? গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করতে বলেছে। এক্ষেত্রে নিয়ম কি বলেছিল? প্রথমে রিয়ালাইজেশন লস হয়েছে, তারপর লসের টাকাটা পার্টনার ক্যাপিটাল পাঠাতে হবে, ওটাও পাঠিয়েছি। তারপর বলেছিলাম যে যত টাকা লস খেয়েছে, কে কত লস খেয়েছে? বি লস খেয়েছে 2,000, এস লস খেয়েছে 2,000, আর এন লস খেয়েছে 1,000। প্রত্যেককে এই টাকাটা নিয়ে আসতে হবে। এটা গার্নার ভার্সেস মুরের রুলে বলা হয়েছে। সবাইকে এই টাকাটা নিয়ে আসতে হবে। টাকা নিয়ে আসলে কি হবে? ক্যাপিটাল এই অ্যাকাউন্টের ক্রেডিট থেকে বসবে, হ্যাঁ কি না? বাই ব্যাংক অ্যাকাউন্ট। বুঝতে পারলি? এটা রুলে বলা আছে, গার্নার অঙ্কে বলেনি। গার্নার বাদে মুরের রুলে এই কথাটা বলেছে যে যে যত টাকা লস খাবে তাদের সেই টাকাটা নিয়ে আসতে হবে। তাহলে বি নিয়ে এসছে কত টাকা? 2,000 টাকা। এস নিয়ে এসছে কত? 2,000 টাকা। কিন্তু এন এন কি? এনই তো ইনসলভেন্ট হয়েছে, কিন্তু এন 50% নিয়ে এসছে। কিন্তু এখানে গল্প আছে, এনের ব্যাপারটা একটু গল্প আকারে করবো। আগে এনের ঘরটা মেলাতে হবে। এই অঙ্কে যে ইনসলভেন্ট হয় না তাকে আগে মেলাতে হয়। ইনসলভেন্ট কত হয়েছে বল? এনের ডেবিট দিকে যোগফল কত? 6,000 টাকা। শুধু 1,000 টাকা বলিস না, নিখিলের কাছ থেকে বিজনেস 6,000 টাকা পায়। ওর কাছ থেকে কত টাকা পায়? নিখিলের কাছ থেকে 6,000 টাকা পায়। তাহলে ওর কাছ থেকে যত টাকা পাবো, তাহলে কোম্পানি কত টাকা পাবে? 6,000 টাকা পাবে। 50% 3,000 টাকা। তাহলে এখানে ব্যাংকের ঘরে নিখিলের ঘরে কত লিখবো? 3,000 টাকা। বুঝতে পারলি? এখানে 3,000 টাকা হতো। বুঝতে পারলি 3,000 টাকা কি করে হলো? ওর কাছে পাই 6,000 টাকা, কিন্তু ওর থেকে পাবো কত? 50%। এখন তুই যদি বলিস, দেখ তুই বলতি, তুই কি করে বললি? দেখ তুই যদি বলতি যে স্যার ওর কাছে তো 1,000 টাকা পেতেন, মানে আপনি বললেন যে যত টাকা লস খাবে তাকে সেই টাকাটা বাড়িতে নিয়ে আসতে হবে। তাহলে বি বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসলো, এস বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসলো, তাহলে এনকে 1,000 টাকা আনতে হবে। ও তো আনতে পারবে না, ও কত দিতে পারবে? 500 টাকা। আর আগে 5,000 টাকা পেত, তাই তো? তাহলে 5,000 দিতে পারবে, তাহলে কত দিতে পারবে? 2,500। তা 2,500 করলে কত? 3,000 দিতে হচ্ছে। আমি খাটবো কেন? যোগ করে একবারে করে দিই নাকি? বুঝতে পারলি নাকি বললাম? সেটা সবচেয়ে বেটার হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার দেখ নিখিলের ডেবিট দিকে যোগফল কত? 6। দেখ সবাই সবার খাতার দিকে তাকা। নিখিলের ডেবিট দিকে যোগফল কত? 6,000। আর ক্রেডিট দিকে যোগফল কত? 3,000। শর্ট পড়ছে কত টাকা? তাহলে এই বাকি যে 3,000 টাকা শর্ট পড়ছে, এটা কারা বিয়ার করবে? বিআরএস, তাই তো? বিআরএস। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো বাই পি অ্যান্ড এস ক্যাপিটাল বলে, বুঝেছিস? কন্টেন্ট কন্টেন্টে যেমন রিটায়ারমেন্টে করতে মনে গুড ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতাম, লিখবো বাই পি অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এনের ঘরে টাকা লিখেছিস, লিখলি বাই বি অ্যান্ড এস। সঙ্গে সঙ্গে ডেবিট দিকে এবার এই 3,000 টাকার মধ্যে 3,000 টাকা কারা কারা বিয়ার করবে? বিআরএস কোন রেশিওতে বলেছিলাম? ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল কত ছিল বল? দেখ 45-30। তাহলে 45 আর 30 কে ছোট করলে কত হয়? 15 দিয়ে করলে 3:2। 3:2। 3:2। তাহলে এই 3,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হচ্ছে? 1,800 1,200। কি বললে বুঝতে পারলি তো? তাহলে বি দেবে 1,800 টাকা আর এস দেবে 1,200 টাকা। ব্যাস এইভাবে বিয়ার করতে হবে, ঠিক আছে? বি দেবে 1,800 আর এস দেবে 1,200। ডেবিট দিকে লিখলাম। টু কি বলে লিখবি? 2N। 2N মনে পড়ে? কন্টেন্টে এইভাবে করতাম, রিটায়ারমেন্টে সেম করলাম। মিলিয়ে দে, বাকি ঘরটা মিলিয়ে দে, অঙ্ক শেষ হয়ে গেছে। বির 45 আর 2 যোগ করে কত হলো? 47,000 টাকা। 47,000 টাকা থেকে এগুলো বাদ দে। 2,000 বাদ দিলে হয় হচ্ছে তোর 45। 45 থেকে 1 বাদ দিলে 44। 44 থেকে 800 বাদ দিলে তোর 43,200, তাই তো? দেখে নে তো। এস 30 আর 2 32,000 টাকা। এই 32 থেকে 2,000 বাদ দিলে 30,000 টাকা।
30,000 থেকে 1200 বাদ দিলে কত? 28,800 হয়ে গেল। ঠিক আছে, তো এখানে কি দিয়ে মেলাবো? এটা ব্যাংক দিয়ে মেলাবো, বুঝতে পারলি? এটা ব্যাংক দিয়ে মেলাবো, ব্যাংক। এটা কি দিয়ে মেলাবো? ব্যাংক। তাহলে ব্যাংকে বসে যাবে টাকাটা। কি লিখবি ব্যাংকে? লিখবি বাই বি ক্যাপিটাল 43,200। ব্যাংকে লিখ বাই বি ক্যাপিটাল, কত বললাম? 43,200। আর কি ছিল বির পর? এস ক্যাপিটাল 28,800। ঠিক আছে, হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। দেখ এবার কি বাকি ছিল। দেখ এখন তুই মেলাতে গেলে মিলবে না, কিন্তু কেন মিলবে না আমি তাও বলছি। দেখ, পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে ব্যাংক লিখেছিলি মনে পড়ে? 2,000, 2,000, 3,000। এটা বসিয়েছি এখনো? এটা বসাতে হবে তো। বসা। ডেবিট দিকে বসা 2,000, 2,000, 3,000। কি কি বলে লিখবো? টু বিস ক্যাপিটাল, টু এস ক্যাপিটাল, আর টু এনস ক্যাপিটাল। বুঝছো তো? যোগ কর, অঙ্ক শেষ, মিলে গেছে। যোগ করে দেখ কত বেরোচ্ছে। 85500. 85500। আর ওইদিকে যদি কি কর? হুম। তাহলে দু সাইড মিলে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল।